जोहार। चेलेका मेना पिया কেমন আছো? कैसे है? संताली मॉम एंड किचेनर रे झतो कोआ सागुन दाराम। আজকে কিন্তু আমি কোন রকম কোন কুকিং ব্লগ কিংবা ট্রাভেলিং ব্লগ কিংবা ডেইলি ব্লগ নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি আজকে আসিনি। আজকে আমি সম্পূর্ণ একটি নতুন টপিক নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে আমি আজকে এসেছি। আজ হলো 30 জুন, রবিবার। হ্যাঁ, অনেকেই হয়তো জানেন আজ হুল মাহা কিংবা হুল দিবস কিংবা বলতে পারেন সাঁওতাল বিদ্রোহ কিংবা সাঁওতাল রেভিলিয়ন। আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। হুল মাহা কিংবা সাঁওতাল বিদ্রোহ, এই নামটা প্রথমেই আমাদের যখন মাথায় আসে একটা জিনিস আমরা ভাবি, জিনিসটা কি? সাঁওতাল দিবস, এই জিনিস আমরা কেন পালন করি? সাঁওতাল দিবস কিংবা হুল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, এটা কি? আমরা কেন পালন করি? জিনিসটা কি? তো চলুন, এটাই আমি প্রথমে আপনাদেরকে বলছি। আমরা সকলেই জানি একসময় কিন্তু আমরা সকলে ইংরেজদের অধীনে ছিলাম। তো প্রথম আমরা যদি জানতে চাই যে সাঁওতাল বিদ্রোহ কি, প্রথমেই একটা কথা আমি আপনাদের বলে দিই। 19 শতকে ব্রিটিশ ভারতে সংগঠিত ঔপনিবেশী বা জমিদারি শাসন বিরোধী যে আন্দোলন, যেটা সাঁওতালদের দ্বারা সংগঠিত হয়েছিল, সেটাই হলো সাঁওতাল বিদ্রোহ। এরপরের যে প্রশ্নটা আমাদের মনের মধ্যে আসে সেটা হলো সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল? আমরা যে সাঁওতাল বিদ্রোহ করেছিলাম সেটা কেন করেছিলাম? আপনারা অনেকে হয়তো জানেন যে বাংলার যেমন নেতাজি, মহাত্মা গান্ধী, তারপর অনেকের নাম আসে যারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য অনেক কিছু করেছেন, অনেক লড়াই লড়েছেন, অনেকে শহীদ হয়েছেন, যেমন মৃত্যুঞ্জয়, অনেকের নাম উঠে আসে। তেমনি যদি সাঁওতাল বিদ্রোহ আমরা বলতে চাই, সাঁওতাল বিদ্রোহ কিন্তু মূল যে ক্যারেক্টার ওনারা হলেন সিধু, কানু, চাঁদ এবং ভৈরব। এটা ছাড়াও আরো অনেকে আছেন, ধীরে ধীরে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো যেটা বলছিলাম, সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল এটার পিছনেও কিন্তু একটা কারণ আছে। তো চলুন, সেই কারণটা আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। সাল 1770 খ্রিস্টাব্দ। এই 1770 খ্রিস্টাব্দে বাংলায় যখন দুর্যোগ দেখা দিল, তখন বেঙ্গল আর তার আশেপাশে যে এরিয়া ছিল ওখানে এগ্রিকালচারাল যে প্রডিউস সেটা কিন্তু ধীরে ধীরে শেষ হতে শুরু করলো। এবার যখন এগ্রিকালচারাল প্রডিউস যখন শেষ হতে শুরু করলো, তখন ব্রিটিশরা তাদের রেভিনিউ কালেক্ট করতে কিন্তু প্রবলেম হলো। আর যখনই রেভিনিউ কালেক্ট করতে তাদের প্রবলেম হচ্ছে, ধীরে ধীরে কিন্তু তাদের লস হতে শুরু করলো। 1793 সালে লর্ড কর্নওয়ালিস বাংলা, বিহার এবং উড়িষ্যার মতন দেশের কিছু অংশে স্থায়ী বন্দোবস্ত কিন্তু চালু করে দিলেন। আর এই যে এই স্থায়ী রাজস্ব ব্যবস্থার অধীনে জমির মালিকদের জমির ওপর যে চিরস্থায়ী এবং বংশগত অধিকার ততক্ষণ ছিল যতক্ষণ না তারা ব্রিটিশ সরকারকে একটি নির্দিষ্ট রাজস্ব প্রদান করতে পারছেন। কৃষকরা তাদের খাজনা পরিশোধ না করতে পারলে ব্রিটিশরা কিন্তু সাঁওতালদের জমির বিশাল একটি অংশ নিলাম করে নিতেন। এই প্রক্রিয়ার ফলে সাঁওতালরা কিন্তু নিজেদের জমির ওপর ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে শুরু করেন এবং পুরনো যে উপজাতীয় ব্যবস্থা এবং প্রজন্ম ধরে চলমান রাজনৈতিক কাঠামোর অবসানও কিন্তু ধীরে ধীরে ঘটতে থাকে। সাঁওতালরা ছিল রাজমহল পাহাড়ের বনে বসবাসকারী
আদিবাসী জনগোষ্ঠী। 1832 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাড়খণ্ডের অঞ্চল থেকে দামিন ই কোহকে সীমাবদ্ধ করে এবং তাদের জমিকে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়ে বসতি স্থাপনের জন্য এটি সাঁওতালদের দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে কি হলো জানেন? পরবর্তী সময়ের সাথে সাথে এবং ব্রিটিশের ক্রমবর্ধমান চাহিদার সাথে সাথে সাঁওতালদের খাজনা অত্যধিক হারে বৃদ্ধি পেতে থাকে। শেষ পর্যন্ত যেটা হয়, স্বাভাবিক যেটা, এমন একটা পরিস্থিতিতে সাঁওতালরা এসে পড়েছিলেন যেখানে কিন্তু ব্রিটিশ এবং জমিদারদের বিরুদ্ধে বিদ্রোহ করা ছাড়া তাদের অন্য কোনো বিকল্প ছিল না। হতাশাগ্রস্ত এবং ক্ষুব্ধ সাঁওতালরা ব্রিটিশদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে লিপ্ত হয় এবং তাদের নিজস্ব সৈন্যবাহিনী গঠন করে, যার মধ্যে কৃষক, গ্রামবাসী এবং মহিলারাও কিন্তু অন্তর্ভুক্ত ছিলেন। এইসব বিদ্রোহ চলতে চলতে কিন্তু তারা রাজমহল পাহাড়, ভাগলপুর জেলা এবং বীরভূমের কিছু জমির বিশাল অংশ কিন্তু তারা দখল করতে কিন্তু সক্ষমও হয়েছিলেন। সাঁওতাল বিদ্রোহ কিন্তু এমন একটি বিদ্রোহ ছিল, একটি সুসংগঠিত আন্দোলনও বলতে পারেন, যার নেতৃত্বের গুণাবলী কিন্তু প্রচুর রয়েছে। ঠিক আছে, অল্প সময়ের মধ্যে এটি প্রায় 60,000 মানুষকে একত্রিত করতে কিন্তু সফল হয়েছিল। আমরা যদি সেই সময়ের অন্যান্য স্বতঃস্ফূর্ত আন্দোলনের দিকে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে কোনো আন্দোলনেই কিন্তু সাঁওতাল বিদ্রোহের মতো এতটা সুবিন্যস্ত ছিল না। সাঁওতালদের ঐক্য ব্রিটিশদের স্নায়ুকে কিন্তু নাড়িয়ে দিয়েছিল। এই সাঁওতাল বিদ্রোহ কিন্তু হয়েছিল 1855 খ্রিস্টাব্দের 30 জুন, মানে এই আজকের দিনে 30 জুন। এইটার জন্য কিন্তু আমরা পালন করি, আমরা হুল দিবস কিংবা সাঁওতাল বিদ্রোহ হিসেবে এই 30 জুনটাকে আমরা পালন করি। সাঁওতাল বিদ্রোহ যেমন ছেলেরা যেরকম অংশগ্রহণ করেছিল এই বিদ্রোহের মধ্যে, এই লড়াইয়ের মধ্যে, ছেলেদের সাথে সাথে কিন্তু মেয়েরাও কিন্তু এটাতে কম ছিলেন না। আমাদের সিধু মুর্মু এবং কানু মুর্মুর যে বোন দুজন ছিলেন, ফুলু মুর্মু এবং জানু মুর্মু, ওনারাও কিন্তু এই বিদ্রোহের মধ্যে সমানভাবে অংশগ্রহণ করেছিলেন। এই লড়াই চলাকালীন আমাদের সাঁওতালরা ব্যবহার করেছিলেন তীর ধনুক, মানে আমাদের আদিবাসীদের যে অস্ত্র সেটাই ওনারা ব্যবহার করেছিলেন। অপরদিকে ব্রিটিশরা মানে ইংরেজরা ব্যবহার করেছিলেন উন্নত মানের যে অস্ত্র, মানে যে বন্দুক, এগুলো। স্বভাবতই বন্দুকের সামনে কিন্তু আমাদের এই তীর ধনুক বেশি দিন কিন্তু টেকেনি। 1856 সালে আমাদের এই সাঁওতাল বিদ্রোহ কিন্তু শেষ হয়েছিল। আমাদের সাঁওতালরা, আমাদের আদিবাসীরা হেরে গিয়েছিল ইংরেজদের এই অস্ত্রের কাছে। হ্যাঁ, কিন্তু তা বলে এই নয় যে সাঁওতালরা একদমই যুদ্ধে জিততে পারেননি। ওনারাও কিন্তু ইংরেজদের হাঁটু গেড়তে বাধ্য করেছিলেন। আরেকটা ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিই, এই পুরো ওয়ার্ল্ডে সাঁওতালরা ছিলেন এমন একটি ট্রাইবাল গ্রুপ যারা কিন্তু ব্রিটিশ শাসকদের হাঁটু গেড়তে বাধ্য করেছিলেন। আরো অনেকেই, অনেক জাতি, ওনারাও আমাদের দেশকে স্বাধীন করার জন্য অনেক লড়াই লড়েছিলেন ঠিকই, কিন্তু সাঁওতালরা ছিলেন প্রথম ট্রাইবাল গ্রুপ যারা ব্রিটিশদের ভয় দেখিয়েছিলেন, পা থেকে ওনাদের মাটি সরতে বাধ্য করেছিলেন, সরাতে বাধ্য করেছিলেন। এই ছিল আমাদের সাঁওতাল বিদ্রোহের একটা ছোট্ট কাহিনী। জানি না কতটা ঠিকঠাক ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম, তো আমি আমার মতন করে যতটা সম্ভব সেরকম ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরলাম।
আমাদের সকলেরই উচিত, শুধু এটা আমাদের আমরা বিদ্রোহ করেছিলাম বলে যে আমরাই সেটা মানে সাঁওতালরা আমরাই এই দিনটাকে পালন করব সেটা নয়। আমরা আমাদের সাথে সাথে সকলেরই উচিত অন্যান্য দিবসের মতন এই 30শে জুন হুল দিবসটাকেও সবাই একসাথে পালন করা। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জোহার।